ওকে, লেট স্টার্ট। লাস্ট ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা কস্ট, টার্ম, কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন। সো এই চ্যাপ্টারটা আমরা মোস্ট প্রবাবলি শেষ করেছিলাম, তাই না? হ্যালো, আপনারা কি শুনতেছেন আমার কথা? হ্যালো। জি স্যার, শুনতেছি। ওকে, লাস্ট ক্লাসে যেটা করেছিলাম আমরা এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম। এখন আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দিস চ্যাপ্টার অর দিস লেকচার শিট, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন। যদি আপনাদের কোনো কোয়ারিজ অর কোনো কোয়েশ্চেন বা কোনো অ্যাডিশন থাকে, ইউ মে অ্যাড ইট। আর যদি বলেন যে কিছু রিভিউ করতে হবে, সেটাও আমরা করতে পারি, আমরা রিভিউ করতে পারি। শেষের দিকে একটা যেটা আমরা করেছি সেটা আমরা একটু কুইক একটা রিভিউ করে দেন আমরা নতুন আজকে কিছু এক্সারসাইজ করাবো এই চ্যাপ্টার উপরে। বুঝতে পারছেন? স্যার এক্সারসাইজ করা। এক্সারসাইজ করাবো। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন নেই তার মানে না? নো স্যার। ওকে, তাহলে যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এক্সারসাইজে প্রসিড করতে পারি। তারপরে আমি কিছুটা বলি, একটু রিভিউ না করলেই নয়। যেমন আমরা লাস্ট ক্লাসে ভ্যারিয়েবল কস্ট করেছি, ফিক্সড কস্ট দেখেছি। আচ্ছা, আপনারা যদি বুঝতেই পারেন তাহলে আমাকে একজন বলেন, ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্যার ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে ভ্যারি করে বা চেঞ্জ হয়, আর ফিক্সড কস্টটা হচ্ছে চেঞ্জ হয় না, ওটা ফিক্সডই থাকে। আচ্ছা, আপনি বলছেন যেটা ভ্যারি করে একটা ফিক্সডই থাকে, বাট এটা কমপ্লিট একটা ডিফারেন্স হয়নি। বিকজ আপনার ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয় কিসের ভিত্তি করে? ফিক্সড কস্টও চেঞ্জ হতে পারে, এটা বাড়তেও পারে কমতে পারে, বাট এটাকে আমরা ফিক্সড কস্ট তখন ভ্যারিয়েবল কস্ট বলবো না। আর ভ্যারিয়েবল কস্ট যে চেঞ্জ হয় কিসের ভিত্তিতে চেঞ্জ হয় সেটাও আপনাকে বলতে হবে। সেটা হলো আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি। সো লেভেল অফ অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে যে কস্টটা আমরা কি হবে চেঞ্জ হবে। এখন আপনি বলতে পারেন তাহলে প্রপোর্শনালি চেঞ্জ হচ্ছে, সেটাই আমরা বলবো। যে প্রপোর্শনালি যদি চেঞ্জ না হয় তাহলে এটা ভ্যারিয়েবল কস্ট আমরা হিসাবে বলতে পারি না। সো আমাকে যেটা ইম্পর্টেন্টলি যেটা মেনশন করতে হবে সে লেভেল অফ অ্যাক্টিভিটি। সো লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে যে কস্টটা আমাদের কি করে প্রপোর্শনালি চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো ভ্যারিয়েবল কস্ট। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম ফিক্সড কস্ট বাড়তে পারে, একটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত ফিক্সড কস্টটা ফিক্স, তারপরে ফিক্সড কস্ট বাড়বে। তো তো এটাও তো চেঞ্জ হচ্ছে, তাহলে তো আমরা কি ভ্যারিয়েবল কস্ট বলে ফেলবো এটাকে? না স্যার। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে এটা লেভেল অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমাদের যে কস্টটা প্রপোর্শনালি বাড়বে সেটাকে আমরা বলবো ভ্যারিয়েবল কস্ট। আর যেটা লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে আপনার চেঞ্জ হবে না সেটাকে বলবো আমরা ফিক্সড কস্ট। ওকে, যেমন এমনই আছে কিছু কস্ট কখনো এটার নেচার অফ দ্য কস্ট উপর ভিত্তি করে, দ্যাট মিন্স এটার কস্ট বিহেভিয়ার উপর ভিত্তি করে আমরা কস্টটাকে কখনো ভ্যারিয়েবল কস্ট বলি, কখনো ফিক্সড কস্ট বলি। সে ফর এক্সাম্পল আমাদের হইতে পারে ওয়েজেস। ওয়েজেসটা কি? কখনো আমরা যদি এটা ইউনিট প্রডিউসড এই অনুসারে যদি তাকে পেমেন্ট করা হয় তাহলে এটাকে বলবো আমরা কি ভ্যারিয়েবল কস্ট। অথবা আপনার কি ওয়ার্কস আওয়ার ওয়ার্ক, তার মানে কি যে কত ঘন্টা কাজ করেছে সেই ঘন্টার উপর ভিত্তি করেও যদি তাকে আমরা করে দিই তাহলেও আমরা এটা বলবো ভ্যারিয়েবল কস্ট। আবার ইউনিট সোল্ড, কত ইউনিট বিক্রি করলো সেই এগেইনস্টে যদি আমি তাদের কমিশন দেই সেটাও আমাদের ভ্যারিয়েবল কস্ট। বা কতটুকু সে কাজ করলো স্কোয়ার ফিট অনুযায়ী সেখানেও আমরা এটা করবো ভ্যারিয়েবল কস্ট। তো এই যে এইটা আমাদের মাথায় রাখতে হবে, লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে যদি আমাদের প্রপোর্শনালি বাড়ে কমে। আর যদি এটা যদি আমি মনে করি তাদেরকে আমি কত ইউনিট প্রডিউস করলো সেটার উপরে ভিত্তি করে দিচ্ছি না, বা কত ইউনিট ও কত ঘন্টা কাজ করলো, মানে একটা ফিক্সড আপনি কি করলেন তাকে একটা প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন স্যালারি হিসাবে, তাহলে ওইটা আমাদের ফিক্সড কস্ট হিসাবে গণ্য হবে। তারপরে আমরা এটা দেখেছিলাম, দেন আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্ট এন্ড সাঙ্ক কস্ট। ওকে,
ডিফারেন্সিয়াল কস্টটা কি, যেটা দুইটা অল্টারনেটিভের ভিতরে যে কস্টের যেটা ডিফারেন্স সেটা আমরা বলবো ডিফারেন্সিয়াল কস্ট। তার মানে কি এখানে আমরা ডিসিশন মেকিং এর জন্য এই ডিফারেন্সিয়াল কস্ট অথবা রেভিনিউ, যদি রেভিনিউ ডিফারেন্স হয় তাহলে রেভিনিউ ডিফারেন্সিয়াল রেভিনিউ, আর যদি কস্টের ডিফারেন্স হয় তাহলে এটা বলবো ডিফারেন্সিয়াল কস্ট। এটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম। দেন অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা কি, যেটা আমাদের যে একটা সুযোগ যখন আমরা গ্রহণ করতেছি সেই সাথে যে আরেকটা সুযোগ ছেড়ে দিচ্ছি, বেস্ট অল্টারনেটিভ আমরা কি করতেছি, স্যাক্রিফাইস করতেছি, তো ওই কস্টটাকে বলবো আমরা অপরচুনিটি কস্ট। তার মানে কি, আমি যখন আমাদের কাছে দুইটা অপশন থাকবে, যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, দুইটা প্রজেক্ট আছে, একটাতে আমরা 10,000 টাকা প্রফিট পাচ্ছি আর একটাতে পাচ্ছি x2 তে 12,000, বাট 10,000 আমার 10% রিস্ক এন্ড 12,000 এর 12% রিস্ক। এখন আপনি যদি এই 10%টা আপনি কি করেন, এইটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনাকে আপনি ডেফিনেটলি ইউ আর লুজিং অ্যানাদার অপরচুনিটি হুইচ ইজ x2, যেখানে আমরা কি করেছি, আমরা এখানে বেশি প্রফিট পেতাম, বাট এট দ্য সেম টাইম এখানে রিস্ক বেশি ছিল। দ্যাট মিনস আমি যদি রিস্ক শিকার হতাম তাহলে আমি এটাকেই নিতাম। এখন আমি এখানে রিস্ক কি অ্যাভার্স, মানে আমি রিস্ক নিতে চাচ্ছি না বলে আমি এটা নিচ্ছি, তাহলে আমি যেটা নেইনি বেস্ট অল্টারনেটিভ সেটাই আমি স্যাক্রিফাইস করলাম, সেটা আমাদের কি হবে, অপরচুনিটি কস্ট। আরেকটা ছিল সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্টটা কি, যে কস্টটা আমাদের অলরেডি পাস্ট কস্ট হয়ে গেছে, যেটা একবারই আমাদের দিতে হয়েছে, বাট এটা ফিউচারে আর কোনো ইররিলেভেন্ট, এটা আর ডিসিশন মেকিং এ আমাদের কোনো কাজে দিবে না, সেটাকে আমরা বলবো সাঙ্ক কস্ট। দেখেন এটা হলো আমাদের লাস্ট ক্লাসে আমরা এইসবই আলোচনা করেছিলাম। তারপর এখানে দেখেন কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো আপনারা পড়ে ফেলবেন, এই কোয়েশ্চেন থেকেও আপনার কোয়েশ্চেন আসতে পারে, অথবা ওর কথা এই কোয়েশ্চেন গুলো আপনার এই শীট থেকেই দেওয়া হয়েছে, তো এই শীট ভালো মতো পড়লে আপনি এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এখন আমি আরেকটা একটা স্লাইড আমি শেয়ার করব, সেটা হলো এটা কিছু এক্সারসাইজ করব আমরা এই আজকে। এই পর্যন্ত আমরা যেটা করলাম, যে কস্টগুলো আমরা যে আলোচনা করলাম, সেই কস্টগুলোর আলোকে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে আপনাদের এখানে। আপনারা শুধু বলবেন এটা কি কস্ট, ভেরি সিম্পল। আপনি যদি লেকচার বুঝে থাকেন আপনি ইজিলি কি করতে পারবেন, এটা আইডেন্টিফাই করতে পারবেন এটা কি টাইপের কস্ট। বাট আপনার যদি লেকচারটা যদি আপনি না করে থাকেন বা না ক্লাস অ্যাটেন্ড করে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, আমরা দেখি। ওকে, এখানে তিনটে এক্সারসাইজ আছে, আমরা প্রথমে ফার্স্ট এক্সারসাইজটা দেখব। এখানে কিছু কি বলছে, একটা বিজনেস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু কস্টিং দেওয়া আছে, বিভিন্ন ধরনের কস্টিং দেওয়া আছে, বুঝতে পারছেন? যেমন বলছে এই পোর্টার কোম্পানি ম্যানুফ্যাকচারস ফার্নিচার, তারা ফার্নিচার তৈরি করে ইনক্লুডিং টেবিল selected cost are given below। কি দেখেন, the tables are made of wood that cost of 100 per table। তাহলে কি একটা প্রতিটা আমি পরে আসতেছি, এটা উপরে না, tables are assembled by worker at a কি বলছে, tables are assembled by worker at a wage cost of 40 per table। Workers assembling the tables are supervised by a factory supervisor who is paid 38,000 per year। Electricity cost 2 per hour machine hour, and machine hours are required to produce a table। Okay, for 4 machine hour, the depreciation on the machines used to make the table total 10,000 per year, and the machines have no resale value, do not wear out through sale। The salary of the president of the company, the company spent 250,000 per year to advertise its product। Salesperson are paid a commission 30 per each table sold। Instead of producing the table, the company could rent its factory space for 50,000 per year। Okay, this is the example of some cost, different type of cost। এখন আমাদের required কি করতে হবে, দেখেন, classify these cost according to the various cost terms used in the chapter। carefully study the classification of each cost। ওকে, এখানে আমাকে বলছে আমরা যে এখানে কস্ট গুলো যিনি আলোচনা করেছি, এখানে কোনটা কোন কস্টের আন্ডারে পড়বে সেটাকে আপনাকে কি করতে হবে, জাস্ট ক্লাসিফাই করতে হবে, বা আপনি বলতে পারেন এটাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছেন সবাই প্রবলেমটা?
জি স্যার। ওকে, তাহলে আমরা যদি প্রবলেমটা বুঝে থাকি তাহলে আমরা এখানে সলভ করব একটা একটা করে। তাহলে এখন দেখেন আমরা তো অনেকগুলো কষ্টই আমরা এখানে পড়েছি। দেখেন এইখানে আমরা যখন এটা সলভ করব, প্রথমে আপনি এটা চাইলে নিজেদের মতো, এখানে কোনো স্ট্রাকচার নাই। আমি এট ফার্স্ট যেটা বলি, আমরা যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যেমন স্ট্রাকচার ছিল, ফরম্যাট ছিল, এখানে কোনো ফরম্যাট বা স্ট্রাকচার নাই। আপনি আপনার মতো করে এটা কি কস্ট এভাবেই বলতে পারেন, অথবা যদি আপনার সুবিধা হয় একটা টেবিল করে নিয়ে তারপরেও এটা এভাবেও করতে পারবেন, বাট এতে কোনো সমস্যা নেই। যেমন মনে করেন এখানে একটা টেবিল করে দেওয়া আছে, এটা একটা সলভ করে দেওয়া আছে প্রবলেমটা, আমি এটা সলভটা কিভাবে করিয়েছি আমরা একটা একটা করে বুঝাবো। এখন তো প্রথমে দেখেন এটা ভ্যারিয়েবল কস্ট হতে পারে, বা ফিক্সড কস্ট আন্ডারে আসতে পারে, বা পিরিয়ড কস্ট হতে পারে, বা প্রোডাক্ট কস্ট হতে পারে। প্রোডাক্ট কস্ট আন্ডারে তিনটা: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, অথবা সাঙ্ক কস্ট হতে পারে, অপরচুনিটি কস্ট। মানে টোটাল এই কয়েকটা কস্টের ভিতরে এই এক্সাম্পল গুলো দেওয়া আছে, বুঝতে পারছেন? এখন আমরা একটা একটা করে দেখবো। এমন হতে পারে একটা কস্ট দুইটা আন্ডারে আসতে পারে, অথবা আপনার তিনটাও হতে পারে। এখন কোনটা মানে কয়টা কস্টের আন্ডারে থাকবে সেটা আমরা ওই প্রবলেমটা বা ওই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা ফার্স্ট একটা একটা করে শুরু করি। দ্য টেবিলস আর মেড অফ উড দ্যাট কস্ট $100 পার টেবিল। মানে কি, প্রতিটা টেবিল তৈরি করতে কস্ট কত লেগেছে? 100 টাকা করে। তাহলে আমাকে এখন বলেন, আমরা যে কস্ট করেছি, যেমন ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, এটা কোন 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 কস্টের আন্ডারে পড়বে? স্যার ভেরিয়েবল কস্ট। এট ফার্স্ট এটা ভেরিয়েবল কস্ট। সবাইকে বুঝতেছেন নাকি? রেসপন্স তো এক জায়গা থেকে আসতেছে, বাকিরা কি করতেছেন বুঝতেছেন? জি স্যার ভেরিয়েবল কস্ট এটা। হ্যাঁ, রাইট। তার মানে কি, আমাদের প্রতিটা টেবিল করতে $100 করে কস্ট হচ্ছে। তাহলে দুইটা করলে 200, তিনটা করতে 300, এভাবেই তো আমার প্রপোর্শনালি বাড়বে। তাহলে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি এটা একটা ভ্যারিয়েবল কস্ট। দেখেন এটা কিন্তু আরেকটা কস্টের আন্ডারে পড়ে যাবে, সেটা হলো কোন কস্ট? প্রোডাক্ট কস্ট। কারণ কি, প্রোডাক্ট কস্টের ভিতরে কি কি পড়ে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যেহেতু এটা উড একটা ম্যানুফ্যাকচারিং ফার্নিচার তৈরি করতেছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল হবে এটা। রাইট। উডটা কি হবে? এখানে উডটা হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। দ্যাটস ইট। এই দুই টাইপের কস্টিংটা এর ভিতরে আন্ডারে প্লাস পড়ে যাবে। দেখেন এখানে অ্যানসার দেখেন কি বলছে, এখানে একটু দেখেন কস্ট দিয়েছে। এক নাম্বার, উড ইউজড ইন দ্য টেবিল। প্রথমে তো এটা ভ্যারিয়েবল কস্ট, তারপরে কি এটা প্রোডাক্ট কস্টের আন্ডারে আবার তিনটা কস্ট আছে: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা কোনটা আন্ডারে পড়বে? ম্যানুফ্যাকচারিং, সরি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এভরিবডি গট ইট? জি স্যার। ইয়েস স্যার। আমরা কি সেকেন্ড এক্সাম্পলে যেতে পারি? জি স্যার। ওকে, দেখেন দ্বিতীয়টা বলেছে দ্য টেবিলস। আপনাদের এক্সামে এরকমই থাকবে, ভেরি সিম্পল, মানে কিছু টার্মস গুলা দেওয়া থাকবে, আপনারা শুধু আইডেন্টিফাই করবেন। দ্য টেবিলস আর অ্যাসেম্বল বাই ওয়ার্কার এট এ ওয়েজ কস্ট অফ $40 পার টেবিল। ওকে, এখন এই ওয়ার্কাররা কি করতেছে? টেবিলটা অ্যাসেম্বল করতেছে, আর প্রতিটা টেবিলের জন্য কত টাকা ওয়েজ মানে মজুরি দেওয়া লাগতেছে? $40 করে। তাহলে এইটা কোন ধরনের কস্ট? স্যার ভ্যারিয়েবল ভেরিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট। তারপরে আর কোন কস্ট হবে? স্যার ডিরেক্ট লেবার কস্ট। লেবার হবে স্যার, প্রোডাক্ট কস্টে ডিরেক্ট লেবার। রাইট, ভেরি গুড। তাহলে মানে আপনারা বুঝে গেছেন তাহলে এটা কিভাবে অ্যান্সার দিতে হবে। তো আমরা প্রথম কেন কিভাবে বুঝলাম এটা ভ্যারিয়েবল কস্ট? কারণ ওয়েজেসটা দিচ্ছি কি পার টেবিল করে, তাই যেহেতু পার টেবিল তাকে আমি ওয়েজেসটা দিচ্ছি, তাহলে এটা ডেফিনেটলি একটা ভ্যারিয়েবল কস্ট অ্যাকর্ডিং টু ভ্যারিয়েবল কস্ট ডেফিনেশন। দেন আমরা এটা বলতেছি যে যেহেতু এটা ওয়ার্কাররা যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা ওয়েজ দিতেছি, তাহলে এটা আমাদের প্রোডাক্ট কস্ট, এন্ড প্রোডাক্ট কস্টের আন্ডারে এটাকে আমরা হবে ডাইরেক্ট লেবার। এই যে দেখেন 2 নাম্বার, লেবার কস্ট টু অ্যাসেম্বল এ টেবিল 40। সো ভ্যারিয়েবল কস্ট। নাও প্রোডাক্ট কস্টের আন্ডারে এটা আমি কিভাবে আইডেন্টিফাই করেছি? ডাইরেক্ট লেবার। গট ইট? জি স্যার। ইয়েস স্যার। Okay. Now come to the 3 number. Workers are assembling the tables are supervised by a factory supervisor who is paid 38,000 per year. Okay, একজন সুপারভাইজার আছে ওই ফ্যাক্টরিতে। ওই ফ্যাক্টরি কি করছে? তার বেতন বা তাকে দেওয়া হচ্ছে কত? 38,000 পার ইয়ার, প্রতি বছর 38,000 টাকা করে তাকে কি দিচ্ছে? পেমেন্ট করা হচ্ছে। তাহলে এইটা কোন ধরনের কস্ট?
স্যার এটা তাহলে ফিক্সড হবে। Fixed cost হবে। ফিক্সড কস্ট হবে। যদি এটা ফিক্সড কস্ট যদি হয় তাহলে আরেকটা কি কস্ট হবে? স্যার লেবার লেবার। না স্যার লেবার তো হবে না, সে তো ডিরেক্টলি প্রোডাক্ট স্যার তৈরি। ওভারহেড হবে না? জি, ওভারহেড হবে না? ওভারহেড কিছু তো একটা তো হবে, হয় লেবার হবে না ওভারহেড হবে, যে কোনো একটা তো একটা হবে। স্যার স্যার ওভারহেড হবে না। যে ইনডাইরেক্ট কস্ট থাকে না সেটার আন্ডারে পড়ে না এটা? না, সেটাই কোশ্চেন, এটা কি ইনডাইরেক্টের ভিতরে পড়বে নাকি ডাইরেক্টের ভিতরে পড়বে? স্যার ডাইরেক্টে তো পড়বে না, কারণ সে তো সুপারভাইজ করতেছে, ডিরেক্ট প্রোডাক্টটা তৈরি করতেছে না, মানে সে তো লেবার না। ওকে, ভেরি গুড। এটা ইনডিরেক্ট হ্যাঁ, লেবার এটা করে করবে। ইনডাইরেক্ট এর ভিতরে পড়বে, বিকজ এই যে ফ্যাক্টরি সুপারভাইজারের যে এটা কিন্তু আপনার ওই ডাইরেক্ট ওই প্রোডাক্ট তৈরি করতেও আপনার ওরা ছিল না, ওরা শুধু সুপারভাইজ করে, তাকে প্রতি বছরে এত টাকা পেমেন্ট করা দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আপনাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বোঝার একটাই শর্ত, সেটা হলো ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি না হয়, আর যদি এটা ফ্যাক্টরি রিলেটেড কস্ট হয় তাহলে এটা আমরা চোখ বন্ধ করে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দিয়ে দিব, বুঝতে পারছেন? স্যার আর আরেকবার একটু বলবেন? এটা আমি বলতেছি যে এটা যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার না হয়ে থাকে, আর যদি এটা ফ্যাক্টরি রিলেটেড কস্ট হয়, তাহলে এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডের আন্ডারে পড়ে যাবে। ওকে। আর এটা আমাদের ফিক্সড কস্ট হবে, কারণ এটাকে পার ইয়ার তাকে দেওয়া হচ্ছে, প্রতিটা প্রোডাক্টের সাথে আমরা ট্রেস করতেছি না, দ্যাটস ওয়াই এটা একটা ফিক্সড কস্ট। ওকে, আমরা দেখি অ্যানসারে বইয়ে কি অ্যানসার আছে। স্যালারি অফ দ্য ফ্যাক্টরি সুপারভাইজার 38,000 পার ইয়ার, দেখেন এটা ফিক্সড এর আন্ডারে আছে, দেন এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দেন 4 নাম্বারটা electrical cost are $2 per machine hour. ওকে, ইলেকট্রিক্যাল কস্ট মেশিন আওয়ার মানে হলো আপনার একটা মেশিন যদি 2 ঘন্টা কাজ করে, একটা মেশিন যদি 1 ঘন্টা কাজ করে তাকে $2 করে খরচ আসে, মানে ইলেকট্রিসিটি কস্ট আসে কত, $2 করে। এরকম করে 4 মেশিন আওয়ার্স আর রিকোয়ার্ড টু প্রডিউস এ টেবিল। সো একটা টেবিল তৈরি করতে 4 মেশিন আওয়ার, মানে 4 মেশিন আওয়ার মানে $8 লাগতেছে। এখন আমার কোশ্চেনটা আসলে ভেরি সিম্পল, এটা কোন ধরনের কস্ট? স্যার এটা $2 পার মেশিন আওয়ার বললে এটা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। আর কি ধরনের কস্ট হতে পারে? ভেরিয়েবল বুঝলাম, প্লাস এন্ড স্যার ম্যাটেরিয়াল। সরি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এটা তো ম্যাটেরিয়াল হবে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল হবে? রিয়েল হবে না, এটা তো মেশিন প্রডিউস করতেছে। মনে হয় এটা আমি বলি আপনাদের, ওভারহেড হবে স্যার। ওভারহেড হবে, তাই না? স্যার কিভাবে একটু বোঝাই দেন। ওভারহেড হবে কিভাবে, এটা বোঝাইতে হবে। জি স্যার। ওকে, দেখেন এইটা প্রথমত ভ্যারিয়েবল কস্ট, এতে কোনো ডাউট আছে? না স্যার। নো ডাউট অ্যাবাউট ইট, কারণ আপনি দেখাই যাচ্ছে যে আপনার প্রতিটা টেবিল তৈরি করতে আমাদের 4টা মেশিন আওয়ার লাগতেছে, তাহলে আপনার 4 মেশিন আওয়ার লাগতেছে, তাহলে আমাদের 8 মেশিন আওয়ারে আমরা খরচ হতে ভ্যারিয়েবল কস্ট। আপনাদের বলা হয়েছে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার এই দুইটা ছাড়া ফ্যাক্টরি রিলেটেড যত কস্ট আছে এটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডে যাবে। এখন দেখেন আমি আবার আরেকভাবে যদি বলতে চাই, এই যে ফার্নিচার তৈরি করতে ইলেকট্রিসিটির মেশিন লাগে, যেটা আপনি ওই মেশিন গুলা দিয়ে আপনার শেপ বা ওইটাকে উডটাকে ফার্নিচারে কনভার্ট করা হয়। এখন এটা যখন করে, এটা কি আমাদের ইনডাইরেক্ট লেবারের মতো মনে হয় না? এটা যারা সরাসরি জড়িত না, মানে ইনডাইরেক্ট কস্টে না, এর কারণ এটা যে লেবাররা তো সরাসরি জড়িত ছিল তাদের তো আমি ডাইরেক্ট করেই ফেলেছি। তো এইটাতে আপনার ইলেকট্রিসিটি কস্টটা যাচ্ছে, এখানে কি কস্টটা যাচ্ছে? ইলেকট্রিসিটি কস্ট। তো ইলেকট্রিসিটি কস্ট কখনো ডাইরেক্ট লেবার হতে পারে? না স্যার। এখানে ইলেকট্রিসিটি কস্ট, তার মানে কি আপনার এখানে 2 পার মেশিন আওয়ার, আপনার মেশিন 1 ঘন্টা মেশিন যদি ইউজ করেন তাহলে আপনার $2 ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। তাহলে এটা আমার কস্টটা আসলে কি? কস্ট হলো ইলেকট্রিসিটি কস্ট। তাই ইলেকট্রিসিটি কস্টটা কি এটা কি ফ্যাক্টরি ওভারহেডের আন্ডার পড়বে না? জি স্যার। জি স্যার।
ওকে, দ্যাটস ওয়াই দিস ইজ ফ্যাক্টরি ওভারহেড। বুঝতে পারছেন, মানে প্রোডাক্ট কস্ট ফ্যাক্টরি ওভারহেড। আমরা দেখি ডান নাম্বার, কস্ট অফ ইলেকট্রিসিটি টু প্রোডিউস টেবিল 2 পার মেশিন আওয়ার। সো দেখেন এটা ভ্যারিয়েবল, দেন এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বুঝতে পারছেন? হুম, জি স্যার। ওকে, কনফিউশন থাকলে বলবেন, অবশ্যই বলবেন। কনফিউশন থাকলে সাথে সাথে বলে ফেলবেন, যাতে কনফিউশনটা আমরা কি করতে পারি, ওভারকাম করতে পারি। Okay, next, the depreciation on the machines used to make the tables total 10,000 per year. The machines have no resale value and do not wear out through sale. Okay, এখন এটা বলছে একটা ওই মেশিন যেটা দিয়ে আপনার টেবিল তৈরি করা হয়, মেশিনের ডেপ্রিসিয়েশন চার্জ করতেছে প্রতি বছর 10,000 করে। এখন এতটুকু এনাফ আমাদের জন্য। দ্য মেশিন হ্যাভ নো রিসেল ভ্যালু, এটা কোনো রিসেল ভ্যালু নাই, মানে বিক্রি করে কোনো টাকা পাবেন না, এটা হবে। এন্ড ডু নট ওয়্যার আউট থ্রু সেল, এটা বিক্রি করে কোনো টাকা পাওয়া যাচ্ছে না। আমি এটা করি, তাহলে এখন কি বলতেছে যে আপনার এটা জাস্ট সিম্পল ওই মেশিনের ডেপ্রিসিয়েশন 10,000 পার ইয়ার, এটা কি হবে? ফিক্সড হবে। ফিক্সড কস্ট হবে। এন্ড দেন এটা আরেক কোনো ধরনের কস্ট হতে পারে, লেবার রেট হবে স্যার, কারণ এটা তো ডিরেক্ট লেবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড, রাইট, দ্যাটস ইট। সো 5 নাম্বার যেটা হচ্ছে দেখেন, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি ইউজ, দিস ইজ ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, ওকে ওকে। এখানে তিনটা কস্ট আছে দেখেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আর সাং কস্ট তো বললামই না, এটা সাং কস্ট হবে। আমি লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম, মনে আছে যে ডেপ্রিসিয়েশনটা হবে একটা ইয়ের সাং কস্ট। জি স্যার। সো এটা কিন্তু তাহলে তিনটা ক্যাটাগরি কস্টের ভিতরে পড়ে যাচ্ছে, একটা হলো ফিক্সড, দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দেন সাং কস্ট। জি স্যার। কারো কনফিউশন থাকলে বলতে পারেন। নো কনফিউশন? কনফিউশন না। স্যার এখানে হচ্ছে 10,000 করে পার ইয়ার, মানে এটা কি এমন যে নেক্সট ইয়ারে আবার 10,000 বেড়ে যাবে বা 2 বছরে 20,000 হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। এটা আপনার এক বছরে 10,000 টাকা করে হলে 2 বছরে 20,000 হবে, এটা বাড়বে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনারা করেছেন না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ, ওইটাই এটা ওইটাই। এটা ভেরিয়েবল হয় নাই কেন? না না না, ভেরিয়েবল হবে কেন? এটা তো আপনার একটা ওই নির্দিষ্ট ইয়ারের জন্য 10,000 টাকা ফিক্সড। এটা তো আপনার এমন না যে লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে আপনার এটা কি হচ্ছে না, আপনার যে প্রোডাক্ট প্রডিউস করতেছেন ওই অনুযায়ী আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছি, এরকম না। আমি এটা ফিক্সড করে দিচ্ছি যে এই বছরে 10,000 টাকা, আগামী বছরে 10,000 টাকা। বুঝতে পারছেন? আপনি কি মনে করতেছেন পার ইয়ার লেখা আছে বলে? জি স্যার। না না না, পার ইয়ার লেখা থাকলে এটা আপনার হচ্ছে না আপনার। হ্যাঁ, পার ইয়ার হিসেবেও আপনার এটাকে লেভেল অফ অ্যাক্টিভিটি হতে পারে, এটা অন্য হিসাবে। যেটা হলো আমার আমি যদি ইয়ারটাকে মানে মেইনলি এখানে ফোকাস করি যে ইয়ার, তাহলে ইয়ার অনুযায়ী এটাকে আমাদের কি হবে ভ্যারিয়েবল। যদি মনে করেন 10,000 10,000 10,000 এটাকে অন্য পার্সপেক্টিভে যদি চিন্তা করি ইয়ারটা, তাহলে আমরা এটা কি হবে ভ্যারিয়েবল। বাট এই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশন আমি এক বছরে 10,000 টাকা করে, এটাকে আমাদের প্রোডাক্ট প্রডিউসের সাথেও রিলেটেড না এবং এটা লেবারের সাথেও রিলেটেড না। তাহলে কি এটা তো আমাদের ওই লেভেল অফ অ্যাক্টিভিটিজ এর সাথে কোনো সম্পর্ক নেই। দ্যাটস ওয়াই যেমন এখানেও পার ইয়ার ছিল, দেখেন ওই যে আপনার ওই যে সুপারভাইজারের স্যালারি দেখেন পার ইয়ার হলো আপনার 38,000 টাকা করে, তাহলে এটাকে আমি ভ্যারিয়েবল বলবো? এতে স্যালারিটা ফিক্সড, এটা তো নেক্সট ইয়ারও 38,000 দিয়ে দিবে, নেক্সট ইয়ারতে তাকে আরে ডাবল। হ্যাঁ, এটাও একই অবস্থা, নেক্সট ইয়ারও 10,000ই হবে এই ডেপ্রিসিয়েশন। বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা কি কি কস্ট হচ্ছে? এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, ম্যানুফ্যাকচার ওভারহেড কস্ট প্লাস সাং কস্ট। ওকে, নেক্সট, দ্য স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি ইজ 100,000 পার ইয়ার, মানে 1 লাখ। আপনার প্রতি বছরে 1 লাখ টাকা করে আপনি প্রেসিডেন্টের স্যালারি নিয়ে যাচ্ছে, এটা কি হবে? স্যার এটা ফিক্সড কস্ট হবে। দেন ফিক্সড কস্ট বুঝলাম, ওভারহেড হবে, প্রোডাক্ট কস্টের মধ্যে ওভারহেড হবে। প্রোডাক্ট কস্টের ভিতরে ওভারহেড হবে। কেন প্রোডাক্ট কস্ট হবে? এটা তো আপনার বলে না, উনি তো ফ্যাক্টরি রিলেটেড কস্ট না এটা।
কেন প্রোডাক্ট কস্ট হবে? প্রোডাক্ট কস্ট হলো ফ্যাক্টরিতে যেমন যেসব কস্ট গুলো হয়, সেটা তো, এটা তো ও তো প্রেসিডেন্ট, তো আর যে ফ্যাক্টরিতে যে কাজ করে, তো প্রেসিডেন্ট আলাদা একটা অফিস আছে, সে ওখানে এখানে ও ওখানে ই করে, মানে অফিস করে, বুঝতে পারছেন? স্যার তাহলে এটা পিরিয়ড কস্ট হবে না, যেগুলো প্রোডাক্ট কস্টের সাথে ইনক্লুডেড না ওগুলা পিরিয়ড কস্ট হয় না? রাইট, আমি যেটা বলছি যে সেলিং, মার্কেটিং আর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, এটাতে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, বুঝতে পারছেন? স্যালারিটা, যেমন প্রেসিডেন্টের স্যালারিটা, এটা তো আপনার এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট না একটা? জি স্যার। দ্যাটস ওয়াই এটা আমরা কি বলবো, পিরিয়ড কস্ট। দেখেন এখানে আছে স্যালারি অফ দ্য কোম্পানি প্রেসিডেন্ট, কি আছে এখানে, ফিক্সড দেন পিরিয়ড, এটা আর কোনো কস্ট না, বুঝতে পারছেন? এটা এই দুইটা, একটা হলো আপনার ফিক্সড এন্ড দেন আর একটা হলো পিরিয়ড কস্ট। গট ইট? জি স্যার। The company spent $250,000 per year to advertise its product. Okay, advertisement cost per year হচ্ছে 250,000, এটা কি কস্ট? ফিক্সড কস্ট হবে স্যার। দেন দেন আর কোনো কস্ট হতে পারে না এটা? ফিক্সড প্লাস অর ফিক্সড এন্ড, এটা পিরিয়ড কস্ট, কারণ এটা তো অ্যাডভার্টাইজটা তো সেলিং কস্টের আন্ডারে না, এটা তো সিম্পল। ওকে স্যার। স্যার এটা সাং কস্ট হয় না? সাং কস্ট জি স্যার। কোনটা, অ্যাডভার্টাইজমেন্টটা? জি স্যার, কালকে যে বলছিলেন মানে মার্কেটিং এর জন্য যে কস্টটা মার্কেটিং এর কস্টটা সাং কস্ট হয়, ঠিক আছে, কিন্তু আপনার এই কস্টটা আপনি দেখেন, এই দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা কি হচ্ছে ফিক্সড প্লাস পিরিয়ড, এটা সাং কস্ট কেন হবে না? কারণ এই অ্যাডভার্টাইজমেন্টটা এটা রেগুলার বেসিসে করতে হবে, যেটা নেক্সট যে আবার হবে না এমন না, বুঝতে পারছেন? ওই যে কস্টটা এটা আপনার আগামী বছরও হতে পারে, এটা ডিসিশন মেকিং এ আমাদের রিলেভেন্ট। আর এটা যদি প্রিলিমিনারি কস্ট হইতো একেবারে প্রথমে আপনার প্রোডাক্টটা লঞ্চ করার জন্য, তখন ওইটা আর হইতো না, বুঝতে পারছেন? আর এটা তো এরকম কিছু বলে না, এটা ডাইরেক্ট বলছে অ্যাডভার্টাইজমেন্ট, বুঝতে পারছেন? এই অ্যাডভার্টাইজমেন্টে 1 বছরের জন্যই তা না, এটা দ্বিতীয় বছরেও ইউজ করতে পারি আমি, বুঝতে পারছেন? বা এটা রিকারিং হতে পারে, দ্যাটস ওয়াই এটা আমাদের মানে এটার বেনিফিটটা আমরা আরো পেতে পারি, সো দ্যাটস ওয়াই এটা আমাদের সাং কস্ট হবে না, বুঝতে পারছেন? জি স্যার। Then salespersons are paid a commission $30 per each table sold. Okay, এখন সেলস পারসনদের আপনার কমিশন দিচ্ছেন প্রতিটা টেবিলের জন্য কত করে, $30। এটা কি কস্ট? কি কস্ট? ভেরিয়েবল কস্ট স্যার। রাইট, আর ভেরি, হচ্ছে পিরিয়ড কস্ট, কারণ এটা সেলিং কস্ট না স্যার। জি জি জি, তাহলে এটা আমাদের বলতেছি দুইটাই হবে। সো কমিশন পেইড টু সেলসম্যান, এটা কি হচ্ছে ভেরিয়েবল প্লাস পিরিয়ড, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, লাস্ট অন ছিল instead of producing the table, the company could rent its factory space for $50,000 per year. Okay, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন এখানে কি বলছে, আপনি যদি ওই টেবিল প্রডিউস না করতেন, যে ফ্যাক্টরিতে আপনি ওই টেবিল প্রডিউস না করে আপনি যদি ওই ফ্যাক্টরিটা ভাড়া দিতেন, তাহলে আপনি প্রতি বছরে $50,000 করে ভাড়া পেতেন। এইটা আবার কোন ধরনের কস্ট? অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট হবে। ভেরি গুড, দিস ইজ অপরচুনিটি Opportunity কস্ট, কারণ আমি একটা ছেড়ে আর একটা করতেছি, আমি আমার কি একটা অপশন, আমি একটা বেস্ট অল্টারনেটিভ স্যাক্রিফাইস করেছি, তাহলে এটা হবে কি অপরচুনিটি কস্ট। দেখেন দিস ইজ অপরচুনিটি কস্ট, বুঝতে পারছেন সবাই? জি স্যার।
আর কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, সবাই যদি বুঝে থাকেন, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা আমি এক একজনকে জিজ্ঞাসা করবো, আপনারা এক একজন অ্যান্সার দিবেন, সবাই একসাথে অ্যান্সার দিবেন না, বুঝতে পারছেন? ওকে স্যার। যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। কতজন আছেন? 24 জন আছে। ওকে, ওকে, দেখেন, for each of the item below indicate by placing tick in the appropriate column whether it should be considered as product cost or period cost. এখন আমরা ওই শুধুমাত্র এখন দুইটা ক্যাটাগরি দেখবো, হয় আইদার এটা প্রোডাক্ট কস্ট হতে পারে অথবা পিরিয়ড কস্ট হতে পারে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমি লেট স্টার্ট, আমরা শুরু করি। ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি। ওকে, বলেন, তাহিয়া আক্তার বলেন, এটা কি প্রোডাক্ট কস্ট না পিরিয়ড কস্ট হবে? স্যার এটা প্রোডাক্ট কস্ট। সুপারভাইজার প্রোডাক্ট কস্ট। ওকে, নেক্সট ফাতিমাতুজ জোহরা, অ্যাডভার্টাইজিং কস্ট, এটা কি হবে, পিরিয়ড কস্ট না প্রোডাক্ট কস্ট? স্যার পিরিয়ড কস্ট হবে। রাইট। নেক্সট হিট ওয়াটার এন্ড পাওয়ার কনজিউমড ইন দা ফ্যাক্টরি। সাবিয়া আক্তার কি সুমনা বলেন, সাবিয়া পিরিয়ড কস্ট হবে এটা। কি হবে কোনটা জানি? period এটা cost। হিট, কেন পিরিয়ড কস্ট হবে এটা? এটা হিট ওয়াটার এটা তো পাওয়ার, ডিরেক্টলি প্রোডাক্টের সাথে বা কোনো ইয়ার সাথে সংযুক্ত না, এই জন্য স্যার। এটা কি আপনার মার্কেটিং এর ক্ষেত্রে লেবার বা প্রোডাক্টের সাথে তো ডিরেক্টলি সংযুক্ত না, মানে ইনডিরেক্টলি লেবারের কাজ করতেছে, ইলেকট্রিসিটি বা ওয়াটার এরকম। ওকে, আপনারা দেখি আমি অন্যজনকে জিজ্ঞাসা করি। ফাতেমাতুজ জোহরা বলেন, উনি কি ঠিক বলেছে? না স্যার, এটা প্রোডাক্ট কস্টে ম্যানুফ্যাকচার ওভারহেড হবে। বুঝতে পারছেন? সাবিহা তাসনিম সুমনা, বুঝতে পারছেন উনি কি বলছে? জি স্যার, বুঝতে পারছি এখন। হ্যাঁ, তাহলে এটা হবে আপনার প্রোডাক্ট কস্টের আন্ডারে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, বিকজ এই যে হিট ওয়াটার পাওয়ার, এত ফ্যাক্টরি স্পষ্টভাবে লেখা আছে। ফ্যাক্টরি যত কস্ট হোক না কেন, যদি আপনি একে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার না হয়, এটা কি ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে পড়ে যাবে। আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার হলে তো হলো, এরও প্রোডাক্ট কস্ট, বুঝতে পারছেন? তো প্রোডাক্ট কস্টের তিনটা পার্ট, লেবার, তারপরে ম্যাটেরিয়াল, আর হলো ওভারহেড। ওভারহেড কোনটা? ওই লেবার আর আপনার ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া বাকিটাই হলো, সব হলো আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ভিতরে পড়বে, বুঝতে পারছেন? স্যার ডিরেক্ট লেবার ডিরেক্ট ম্যাটেরিয়াল বাদে বাকি সবই ওভারহেড। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং অন্য যে খরচগুলা। দেন নেক্সট, রেন্ট অন ইকুইপমেন্ট ইউজড ইন দা ফ্যাক্টরি। কি বলছে? রেন্ট অন ইকুইপমেন্ট ভাড়া করে নিয়ে আসছিল, সেটা রেন্টটা, ফ্যাক্টরি যে রেন্টটা, সেটা কি হবে? এখন কে আছেন? বাপ্পি, এটা কি আছেন আপনি? হ্যালো বাপ্পি, নেই, সাইলেন্ট। রাজু আহমেদ রাজ আছেন নাকি নাই? আচ্ছা, এটা বলেন, উম্মে লওরা বলেন, লওরা বলেন, আছেন আপনি? জি স্যার। আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? না স্যার, আবার একটু বলেন। আপনি ক্লাসে ছিলেন এতক্ষণ? হ্যালো, স্যার ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, রেন্ট অন ইকুইপমেন্ট ইউজড ইন দ্য ফ্যাক্টরি, এটা কি হবে, প্রোডাক্ট কস্ট না পিরিয়ড কস্ট? প্রোডাক্ট কস্ট না স্যার, এটা ইকুইপমেন্টস। কে বলতেছেন? স্যার ফাহিম। ফাহিম, ফিহাম, ও ফিহাম না ফাহিম? ফাহিম স্যার। ফাহিম, জি স্যার। কি হবে, কি বলছেন? প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট।
হ্যাঁ রাইট, কেন প্রোডাক্ট কস্ট? ইকুইপমেন্ট ইউজড হইতেছে ইকুইপমেন্ট না স্যার, ইকুইপমেন্টের ক্ষেত্রে ইউজ হইতেছে তো। ইকুইপমেন্টের রেন্টটা, ভাড়াটা, মানে এখানে স্যার, মনে করেন ভাড়াটা। ইকুইপমেন্টের ভাড়াটা, এটা ফ্যাক্টরি ক্ষেত্রে এটা ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে, জাস্ট রাইট, এটা প্রোডাক্ট কস্ট, রাইট, ভেরি গুড। দেন নেক্সট, ডেপ্রিসিয়েশন অন সেলস পারসনস কার্স, এটা বলেন কে আছেন? ফিহাম আছেন? নেই, কি ব্যাপার, এটা সব লগ ইন করে চলে গেছে স্যার নাকি? প্রোডাক্ট কস্ট এটা। কে বলতেছেন? ফিহাম ফিহাম, জি স্যার। কি বললেন আপনি? এটা প্রোডাক্ট কস্ট, জি স্যার। এটা ভালো মতো স্যার আমি বলেন। ওই ভার্সিটি দিয়ে যাচ্ছি তো এজন্য একটু মাইক অন করতে দেরি হয়েছে, আমার একটু পরে ল্যাব আছে তো রাস্তায় আমি। ও, রাস্তায় ক্লাস করতেছেন, তাহলে তো মনে হয় আপনি এর আগে যে পড়িয়েছে এটা বুঝতে পারছেন? স্যার শুনছি শুধু, আমি কিছু দেখতে পাচ্ছি না আর কি। না না, শুনলেও সমস্যা নাই। ডেপ্রিসিয়েশন অন সেলস পারসনস কার, এটা কি প্রোডাক্ট কস্ট না পিরিয়ড কস্ট? আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, তাহিয়া আক্তার বলেন, এটা কি হবে? স্যার এটা পিরিয়ড কস্ট হবে, কারণ হইতেছে সেলিং কস্ট, এটা ডিপ্রিসিয়েশন। ভেরি গুড। তার মানে হলো দেখেন, এটা সেলস পারসনস কার, এটা বলছে সেলস পারসন, মানে যিনি প্রোডাক্টটা সেল করে সেই প্রোডাক্ট সেলসম্যানের কার, গাড়ির ডেপ্রিসিয়েশন। এটা যদি ফ্যাক্টরি রিলেটেড কোনো ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হতো তখন কিন্তু এটা আবার প্রোডাক্ট কস্ট হয়ে যেত, বাট এইটা যেহেতু বলছে সেলস পারসনস কার, তাহলে এটা পিরিয়ড কস্ট হবে। বুঝতে পারছেন? দেখছেন একই জিনিস, এই ডেপ্রিসিয়েশন যদি ফ্যাক্টরির হয়ে যেত, ফ্যাক্টরি মেশিনারি, তাহলে হয়তো এটা কি প্রোডাক্ট কস্ট হতো। আর যেহেতু এটা সেলস পারসনস এর কাজ, যেটা ফ্যাক্টরি রিলেটেড না, এটা সেলস রিলেটেড, তাহলে এটা পিরিয়ড কস্ট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, নেক্সট, লুব্রিক্যান্টস ইউজ ফর মেইনটেনেন্স অফ মেশিন। ওকে, মেশিন ইউজ করার জন্য যে লুব্রিক্যান্ট ইউজ করে সেইটা আসলে কি কস্ট, প্রোডাক্ট কস্ট না পিরিয়ড কস্ট? ওকে, আমি জিজ্ঞাসা করতেছি, জান্নাতারা অন্তরা বলেন, আছেন ক্লাসে? স্যার এটা প্রোডাক্ট কস্ট হবে না স্যার? কি নাম কি বলতে? আমি তো বুঝছি। স্যার রেজাউল করিম রাজু স্যার। রেজাউল করিম রাজু, কি বলতেছেন? এটা প্রোডাক্ট কস্ট। product cost, right, very good, this is product cost because machine এর, কারণ লুব্রিকেন্ট ইউজ করতেছে স্যার। হ্যাঁ রাইট, এখানে বলে না যে সেলসম্যান বা ওরকম, তাহলে এটা ফ্যাক্টরি। যদিও এখানে একটু কনফিউশন আছে একটু, তো মেশিনটা আসলে কোথায়, বাট কোনো কিছু না লেখা থাকলে এটা আমাকে বুঝতে পারে ফ্যাক্টরি। বুঝতে পারছেন? তাহলে এটা প্রোডাক্ট কস্ট হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, দেন নেক্সট, the wages of the receptionist in the administrative office. ওকে, আমি জানান জিজ্ঞাসা করি এখানে, ফরহাদ আছেন? জি স্যার। বলেন এটা কি হবে? ওয়েজেস অফ দ্য, হ্যাঁ স্যার পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট, রাইট, ভেরি গুড, ভেরি গুড, এটা পিরিয়ড কস্ট হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের যে রিসেপশনের ওয়েজেস, এটা কি হবে? পিরিয়ড কস্ট হবে। পিরিয়ড কস্ট। দেন স্যালারিজ অফ ফিনিশড গুড ওয়্যার হাউস পার্সোনেল। একজন ওয়্যার হাউস পার্সোনেল মানে হলো ওয়্যার হাউসের যে কর্মী, যিনি মনে করেন ওই ওয়্যার হাউস দেখাশোনা করে, তার কি হবে স্যালারিটা? এটা কি হবে? এটা বলেন হলো শিলা আক্তার আছেন? নেই। শহীদুল্লাহ আছে? শহীদুল্লাহ নেই। মোহাইমিনুল হক? জি স্যার। বলেন, আপনি বলেন। স্যার কোনটা স্যার? লাস্ট নাম্বারটা, স্যালারিজ অফ ফিনিশ গুডস ওয়্যার হাউস পার্সোনেল। ওয়্যার হাউস মানে গোদাম ঘর, ওই গোদাম ঘরের যে পার্সোনেল তার স্যালারিটা। স্যার পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট, ইউ আর ডেফিনেটলি, এটা কি পিরিয়ড কস্ট নাকি প্রোডাক্ট কস্ট? ইউ আর, আপনি এটা কি কনফার্ম? স্যার আপনি কি কনফার্ম এটা পিরিয়ড কস্ট না প্রোডাক্ট কস্ট, নাকি দুইটার ভিতরে একটা তো হবেই? না স্যার ওটা না। মানে বুঝে বলছেন? স্যার আমার মনে হয় স্যার পিরিয়ড কস্ট। Right, you are right, you are absolutely right, this is period cost because warehouse যেটা এখানে ফিনিশ গুড রাখা হয়েছে এটা ফ্যাক্টরি রিলেটেড কোনো কস্ট না।
তাহলে বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনারা যদি দেখেন ওই যে কনসেপ্ট গুলো যদি না জানতেন তাহলে এটা কোনটা কোন কস্ট এটা কিন্তু বলাটা কঠিন হয়ে যায়। এই জন্যই আমাদের এই কনসেপ্ট গুলো আগে জানতে হয়েছে, তারপরে আমরা কিন্তু ইজিলি তো ক্লাস করলেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। এই জন্য আপনার এক্সট্রা কোনো স্টাডি দরকার নেই। ক্লাসটা ঠিক মতো করতে পারলে যদি রেগুলারলি ক্লাস করেন, আমার মনে হয় না আপনাদের আর যদি ক্লাসটা বুঝেন, ক্লাস করা প্লাস যেমন এখানে অনেকে আছে, আমি অনেকেই জিজ্ঞাসা করেছি স্যার রেসপন্স করে নাই, তার মানে কি তারা ক্লাসে নেই অথবা অন্য কোনো ইতে আছে। বুঝতে পারছেন? সো তাহলে কোনো লাভ হবে না ক্লাসে থেকে যদি না মনোযোগ না দেন। কি শিলা আক্তার কি হয়েছে? রেজ হ্যান্ড। হ্যালো, কি হয়েছে? এটা শিলা আক্তার কি হয়েছে? স্যার ও টেক্সট মানে চ্যাটের মধ্যে লিখেছে যে আপনি ওকে ডেকেছিলেন কিন্তু আনমিউট হচ্ছে না, ওই ক্লাসে আছে স্যার। ও ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, নো প্রবলেম। ওকে, এটা জাস্ট আপনাদের জাস্ট একটা মানে আপনার সাথে ডিসকাস করে আমরা অ্যানসারটা বের করলাম যাতে এটা আপনাদের পার্টিসিপেশনও থাকলো। সো এটাই আর কি, এটা এমন কিছু না। ওকে, নেক্সট আমরা দেখব ভ্যারিয়েবল কস্ট ভার্সেস ফিক্সড কস্ট। বুঝতে পারছেন? এতক্ষণ আমরা দেখলাম প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট, এখন দেখব সি নাম্বারটা দেখেন। ফর ইচ অফ দ্য আইটেম বিলো ইন্ডিকেট বাই প্লেসিং টিক in the appropriate column whether it should be considered variable or fixed cost. Okay, first item ta ki ache? X-ray film used in the radiology lab at modern hospital in Dhanmondi. Okay, Dhanmondi hospital er je X-ray film ta use kore radiology department er oita ki variable hobe naki fixed cost hobe? স্যার এটা ফিক্সড হবে না স্যার। কি হবে? ভেরিয়েবল হবে। জি ফিক্সড হবে না স্যার। Fixed হবে স্যার। স্যার সবসময় মডার্ন হসপিটালে ইউজড হচ্ছে, এটা তো একদম ফিক্সড হইতেছে না। মানে আপনি এটাকে ফিক্সড বলতেছেন না ভেরিয়েবল বলতেছেন? এটা স্যার ফিক্সড বলতেছি। ফিক্সড, আর কেউ কি ভেরিয়েবল বলতেছেন নাকি আবার? স্যার আমি ভ্যারিয়েবল বলতেছি, মানে স্যার এক্সট্রা ফিল্মের পার কস্ট হিসাব করলে যতটা এক্সট্রা ফিল্ম ইউজ করবে তত টাকা পড়বে। আর কোনো এই ফিক্সড আর ভেরিয়েবল তো বলে গেছে, এর বাইরে তো আর কোনো কস্ট নেই, আর কারণ বিশেষ করে লাভ নাই। সো ফাতিমা তুদ্দোরা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট বিকজ দিস ইজ ভ্যারিয়েবল কস্ট। আপনি বলতেছেন দেখেন এক্সরে ফিল্ম, আপনি যখন কাউকে এক্সরে করেন তার জন্য তো একটা এক্সরে ওইটা এক্সট্রা কস্টিং যেটা দ্বিতীয় জনে জানি এক্সরে করবেন সেম কস্টিংটি তো হবে। তাহলে একজনে যদি কস্টিং লাগে যদি 100 টাকা, দুজনের জন্য 200 টাকা, এরকম করে পার পিস বাড়বে না? জি স্যার। দ্যাটস ওয়াই দিস ইজ ভ্যারিয়েবল। দেখছেন এই কথা আপনি যদি জিনিসটা আগে বুঝতে হবে আসলে কি বলছে, দেন আপনাকে অ্যানসারটা বলতে হবে। বুঝতে পারছেন? লাভ দিয়েই বললেই কিন্তু হবে না, যে লাভ দিয়ে বললাম যেটা ফিক্সড কস্ট এটা ভ্যারিয়েবল কস্ট, তা আগে বুঝে তাহলে আপনি জিনিসটা বলতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, নেক্সট, দ্য কস্ট অফ অ্যাডভার্টাইজিং এ ওপেন কনসার্ট ইন ফ্যান্টাসি কিংডম। ওকে, ফ্যান্টাসি কিংডমের যে অ্যাডভার্টাইজমেন্ট এটা কি ভ্যারিয়েবল? অ্যাডভার্টাইজমেন্ট এটা কি ভ্যারিয়েবল না ফিক্সড? স্যার ফিক্সড। ফিক্সড নাকি ভ্যারিয়েবল? না স্যার ফিক্সড হবে। ওকে, এটা হলো ফিক্সড কস্ট হবে, এই ক্ষেত্রে এটা ফিক্সড কস্ট হবে। দেখেন এই অ্যাডভার্টাইজমেন্ট কস্টটাও ভ্যারিয়েবল হতে পারে কোন ক্ষেত্রে? যেমন মনে করেন ওই টিভি, যে টিভি বা আপনি এখন তো ইউটিউব সব জায়গায় অ্যাডভার্টাইজ দিচ্ছে, আপনি যদি বলা হয় পার সেকেন্ড আপনার অ্যাডভার্টাইজ দিতে হলে যদি এত টাকা লাগে, যদি আপনি 30 সেকেন্ডের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দেন তাহলে আপনাকে এত টাকা লাগবে, তাহলে কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, তাই না? ওইটুকু এমন যদি হয়, এমন যদি হয় আপনি একবার যদি ওই অ্যাডটা দেখান আপনাকে এত টাকা দেওয়া লাগবে, তো আপনি যত টাইম বেশিবার যত দেখাবেন তত আপনার কস্টটা লাগবে, তাহলে এটা কি ভ্যারিয়েবল হবে না? জি স্যার, তখন ভ্যারিয়েবল হয়ে যাবে। রাইট, দেখছেন একই কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আমি একই বলতেছি, একবার বলতেছি ফিক্সড আবার বলতেছি ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে বলতেছি ফিক্সড, আবার যদি এটা চেঞ্জ করে যদি আমি ওইরকম ওই টাইপের একটা প্রবলেম দিয়ে দেই তখন এটা হয়ে যাবে ভ্যারিয়েবল, তাই না? জি স্যার। ওকে, নেক্সট দেখেন রেন্টাল কস্ট অফ এ কেএফসি রেস্টুরেন্ট বিল্ডিং এট উত্তরা। ওকে,
কেএফসি রেস্টুরেন্টের যে রেন্টাল বা ভাড়া এটা কি হবে, ভ্যারিয়েবল না ফিক্সড? ফিক্সড হবে। স্যার ফিক্সড হবে। অবভিয়াসলি এটা ফিক্সড। ওকে, নেক্সট, কমিশন পেইড টু সেলস পারসনস। এটা ভ্যারিয়েবল হবে। স্যার এটা ভেরিয়েবল হবে। পার সেলের জন্য তাকে যদি কমিশন দেয় তাহলে যত সেল বাড়বে তত কমিশন পাবে। জি রাইট, এটা ভ্যারিয়েবল হবে। তারপরে প্রপার্টি ট্যাক্সেস অন এ লোকাল সিনেমা হল কি হবে? স্যার ফিক্সড। স্যার এটা ফিক্সড হবে। এটা ফিক্সড হবে, রাইট। দ্য ইলেকট্রিক্যাল কস্ট অফ রানিং এ রোলার কোস্টার এট নন্দন পার্ক। ওকে, এই যে রোলার কোস্টার রান করে না, একবার রান করলে যে ইলেকট্রিসিটি কস্টটা হচ্ছে, তাহলে এই ইলেকট্রিসিটি কস্টটা ভ্যারিয়েবল হবে নাকি ফিক্সড হবে? ভ্যারিয়েবল হবে। ভেরিয়েবল হবে। রাইট, ভ্যারিয়েবল হবে, কারণ কি ওটা একবার রান করলে যত কষ্ট হবে তার দ্বিতীয় করলে তার দ্বিগুণ হবে, এরকম করে বাড়তেই থাকবে। জি স্যার। তাহলে তো আপনারা পারেনি, দেখছেন আপনারা নিজেরাই বই বলতে পারতেছেন এটা ভ্যারিয়েবল হবে কি না ফিক্সড হবে। সো এটা গেল। আর লাস্ট আর একটা আছে, সেটা হলো এখন আমাদের একটা প্রবলেম আছে, সেটা হলো ডিফারেন্সিয়াল কস্ট কিনা, অপরচুনিটি কস্ট কিনা, সাঙ্ক কস্ট কিনা। ওকে, এখানে একটা কেস স্টাডির মতো দেওয়া আছে, মানে প্রবলেমটাই একটা কেস স্টাডির মতো দেওয়া আছে। আগে এটা আমাদেরকে বুঝতে হবে, তারপরে আমরা শুরু করব এটা কি, কারণ এই যে ডিসিশন মেকিং টাইপের। তো দেখেন, মডার্ন হসপিটাল ইজ এ ফুল সার্ভিস হসপিটাল দ্যাট প্রোভাইডস এভরিথিং ফ্রম মেজর সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি রুম কেয়ার টু আউটপেশেন্ট ক্লায়েন্টস। ওকে, তো হসপিটাল তারা সার্ভিস দিচ্ছে যেটা আউটপেশেন্ট পেশেন্টদের জন্য, কি আপনি ইমার্জেন্সি রুমটা কেয়ার। দ্য হসপিটাল রেডিওলজি ডিপার্টমেন্ট ইজ কনসিডারিং রিপ্লেসিং অ্যান ওল্ড ইনএফিশিয়েন্ট এক্সরে মেশিন উইথ এ স্টেট অফ আর্ট ডিজিটাল এক্সরে মেশিন। ওকে, তারা তাদের এক্সরে মেশিনটা এখন রিপ্লেস করতে চাচ্ছে ওল্ড উইথ নিউ ওয়ান। ওকে, যেটা ডিজিটাল, যেটা আগে ছিল একটা কি বলছে, ডিজিটাল ছিল না, যেটা অ্যানালগ হতে পারে। দ্য নিউ মেশিনস উড প্রোভাইড হায়ার কোয়ালিটি এক্সরে ইন লেস টাইম। ওকে, নতুন মেশিনটা আরো ভালো সার্ভিস দিচ্ছে অনেক কম সময়ে, অ্যান্ড এট এ লোয়ার কস্ট পার এক্সরে, এবং কষ্টও কম নতুন মেশিনের। It would also require less power and would use a color laser printer to produce easily readable X-ray image. মানে এখানে তার নতুন এক্সরে মেশিনের অনেক সুবিধা দেখাচ্ছে, পাওয়ার কম লাগতেছে, তারপরে কালার লেজার প্রিন্টার যেহেতু, সেটা ভালো করে আপনার দেখা যাচ্ছে এক্সরে এটা। ইনস্টেড অফ investing the fund in a new X-ray machine, the laboratory department is lobbying the hospital's management to buy a new DNA analyzer. এখন বলছে আপনি যদি ওই নতুন মেশিন না কিনে, তারা হয়তো একটা ডিএনএ অ্যানালাইজারও বাই করতে পারে। বুঝতে পারছেন সবাই প্রবলেমটা? জি স্যার। মানে দিস ইজ একটা মানে একটা হিস্ট্রি, একটা আপনি কেস স্টাডি বলতে পারেন। এখন দেখেন, রিকোয়ার্ড ফর ইচ অফ দ্য item below indicate by placing tick in the appropriate column whether it should be considered a differential cost, an opportunity cost, a sunk cost, or cost in the decision to replace the old X-ray machine with a new machine. Okay, এখন দেখেন আমাদের কিছু প্রবলেম আইডেন্টিফাই করা হয়েছে। দেখেন, কস্ট অফ দ্য ওল্ড এক্সরে মেশিন, যে আগের ওল্ড, এটা কি ডিফারেন্সিয়াল কস্ট হবে, অপরচুনিটি কস্ট হবে, না সাঙ্ক কস্ট হবে? এটা একটু বুঝতে হবে, না বুঝে কিন্তু বলা যাবে না। আপনি একটু দেখেন, আপনার ওল্ড এক্সরে মেশিন সেটা কি সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, না ডিফারেন্সিয়াল কস্ট? অথবা দুটাও হতে পারে। আপনারা যদি একজন বলতেছেন সাঙ্ক কস্ট, আর কোনো অ্যান্সার আছে? এটা কি ডিফারেন্সিয়াল হতে পারে না অপরচুনিটি হতে পারে? নো অ্যান্সার। তার মানে কি আপনারা মনে যাচ্ছেন এটা সাঙ্ক কস্টই হবে নাকি সবাই? জি স্যার, সাঙ্ক কস্টই হবে, কারণ স্যার মেশিন অপরচুনিটি কস্ট কি হবে? এখন দেখেন জিনিসটা কিন্তু অনেকটা সিমিলার, মানে একটা কাছাকাছি, বাট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা বের করতে হবে। আপনি অপরচুনিটি কস্ট কেন বললেন, আরেকজন সাঙ্ক কস্টে বা কেন বললো, এটা একটা রিজন থাকতে হবে। সেই রিজনটা কি হইতে হবে?
রিজনেবল হইতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আর যদি সাং কস্ট তার এটা দেখি, মানে আপনি কি ফাতিমা তুজ বলছো না এটা sunk জি cost? আপনি কেন বললেন সাং কস্ট কেন হবে কেন এটা? স্যার, ডিফারেন্সিয়াল কস্ট হতো যদি হচ্ছে কি তাদের যেমন এখানে এক্স রে ফার্স্ট যে মেশিনটা সেটা কিন্তু সেকেন্ড মেশিনটা ফার্স্টেরটা থেকে কিন্তু বেশি কম কস্টলি, প্লাস হচ্ছে এটা আর একটু হায়ার লেভেলের। জি তো জি জি ডিজিটাল। কস্ট এটা হবে না। আর সাঙ্ক কস্টটা কারণ হচ্ছে কি এটা বাদ দিয়ে যদি নতুন আরেকটা এক্সট্রা মেশিন তারা কিনেও, তো এই মেশিনটা যে কস্টটা সেটা কিন্তু তারা আর পাবে না, এবং এই মেশিনটাও কিন্তু তারা আবার ফিউচারে কিনবে না। রাইট রাইট। দেন এটা কস্ট। ওকে, আরেকজন বলছেন অপরচুনিটি কস্ট। কে বলছেন অপরচুনিটি কস্ট এটা? স্যার আমি বলেছিলাম। কে সাম্মির আহমেদ? জি স্যার। এটা আসলে ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে না, আমি এগ্রি করতেছি ফাতিমা তো, এখানে জি। ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে না। ডিফারেন্সিয়াল কস্ট হলো আপনার দুটো কস্ট থাকবে, এটা এই কস্ট, এটা এই কস্ট, তারপরে আপনার ডিফারেন্সিয়াল হচ্ছে এটা, এরকম কিছু আছে এখানে? নো স্যার। তো সেই ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে না, কিন্তু প্রবলেমটা এখন সাং কস্ট অথবা অপরচুনিটি কস্ট হবে। অপরচুনিটি কস্ট সাম্মির আহমেদ বলছেন, আপনি কেন বলছেন বলেন? স্যার আমার কাছে মনে হয়েছিল আর কি, অ্যাকচুয়ালি রিজন ওইভাবে নাই, তবে মনে হচ্ছে যে মানে অপরচুনিটির দিকেই গ্রো করতেছে আর কি। মানে অপরচুনিটি কস্ট হলো আপনি যদি মনে করেন বেস্ট অল্টারনেটিভ স্যাক্রিফাইস করেন, মানে আপনি একটা অপশন নিয়ে নিছেন, বাট এটার আরেকটা অপশন ছিল যেটা নিলে আপনি কি একটা বেনিফিট পেতেন, বাট ওইটা আপনি এখন নেন নাই, বুঝতে পারছেন? ওইটা আপনি কি করছেন, স্যাক্রিফাইস করে ফেলছেন। এরকম কোনো সিনারিও আছে এখানে? যেমন এখানে দুইটা মেশিন আছে, ঠিক আছে, একটা হলো ওল্ড মেশিন, একটা হলো কি নিউ মেশিন, যেটা আপনার বেটার সার্ভিস দিবে, তাই না? এখন জি স্যার। এখন ওইটা কি আপনার আপনি তো নিচ্ছেন ওল্ড মেশিন বাদ দিয়ে, ওটা তো বাদ দিয়ে রিপ্লেস করতেছেন, সেই ক্ষেত্রে এটা অপরচুনিটি কস্ট হচ্ছে না, এটা সাং কস্ট হবে, ওকে স্যার। বুঝতে পারছেন? কারণ ওই যে ওল্ড মেশিন যেটা আপনার যেটা হয়ে গেছে, সেটা তো আবার সেটা তো ওই কস্টটা যেটা খরচ করেছিল এটা পাস্ট কস্ট, সেটা আর ফিউচারে সে ওইটা তো আর ইনভেস্ট করবে না, বুঝতে পারছেন? ওই কস্টটা তাদের কি হয়ে গেছে, সাঙ্ক হয়ে গেছে, মানে এটা আর ফিরে আসবে এই কস্টটা, এটা চলে গেছে। হ্যালো স্যার আরেকবার একটু বলেন, বুঝতে পারি না। ওকে, এটা একটা সাং কস্ট হবে, কারণ এটা আপনার যে মেশিনটা ওই ওল্ড মেশিনের কথা বলছে, তো ওল্ড মেশিনটা যেটা প্রথমে আপনার খরচ করেছিলেন সেটা একবারই খরচ করেছিলেন, সেটা এখন পরবর্তী থেকে আপনার এই কস্টটা আর কি আপনার করবেন না, দিস ইজ ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হলো আপনার হলো এটা আপনার কি, এটা ইররিলেভেন্ট টু ডিসিশন মেকিং, কারণ সেকেন্ড ওই ওল্ড আপনার ওল্ড মেশিনটার জন্য আপনার ওইটা পরবর্তীতে যে ডিসিশনটা নিচ্ছেন সেটা ইনফ্লুয়েন্স হবে না, বা এটার সাথে এটা কোনো মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো কাজে আসতেছে না, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা কি হবে, সাং কস্ট। হ্যালো জি স্যার, তাই তো মনে হইতেছে। ওকে, নেক্সট কস্ট অফ দ্য নিউ কালার মেশিন। ওকে, নতুন কালার একটা, ওই যে নতুন কালার মেশিন যেটা, কিন্তু এই কস্টটা কি হবে, ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্ট, না সাং কস্ট? কে বলতে পারবে? স্যার ডিফারেন্সিয়াল কস্ট। কেন ডিফারেন্সিয়াল কস্ট? স্যার নিউ কালার বলছে স্যার, মানে ভিন্ন একটা। ভিন্ন কালার, এই জন্য আপনার এটা ডিফারেন্সিয়াল কস্ট হবে। না স্যার, এখানে হচ্ছে দুটার মধ্যে মানে ডিফারেন্স বলেই দিছে যে ফার্স্টের এক্স-রে মেশিনটার মধ্যে কি ঘাটতি আছে, আর সেকেন্ড এক্স-রে মেশিনটা কেন আমার আরেকটু ভালো হবে, দুইটার মধ্যে ডিফারেন্স করে বলে দিছে, দ্যাটস ওয়াই মেবি এটা ডিফারেন্সিয়াল কস্ট হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে বলছে তারা রিপ্লেস করতে চাচ্ছে, এই দেখেন রিপ্লেস করতে চাচ্ছে ওল্ড মেশিন উইথ নিউ মেশিন দ্বারা, তাই না? বাট এইখানে দেখেন আরেকটা কথা আছে লাস্টের দিকে, ডিপার্টমেন্ট ইজ লবিং দ্য হসপিটালস ম্যানেজমেন্ট টু বাই নিউ ডিএনএ অ্যানালাইজার। তার মানে কি আপনার ওই আবার ওরা চাচ্ছে যে ওই আপনার ইনস্টিড অফ ইনভেস্টিং ফান্ড ইন দ্য নিউ এক্স-রে মেশিন, ওই নিউ এক্স-রে মেশিনে আমরা যে টাকাটা না দিয়ে আমরা কি কিনতে যাচ্ছে, ওরা ডিএনএ অ্যানালাইজার কিনতে যাচ্ছে, বুঝতে তাহলে পারছেন? স্যার অপরচুনিটি কস্ট হবে। তাহলে অপরচুনিটি কস্ট আর হবে। এটার আছে দেখেন বেনিফিটস ফ্রম এ নিউ ডিএনএ অ্যানালাইজার, এখানে একটা প্রবলেম আছে, বুঝতে পারছেন? এখন তাহলে যে কস্ট অফ নিউ কালার মেশিন, এটা কি ডিফারেন্সিয়াল কস্টের ভিতরে পড়বে?
ডিফারেন্সিয়াল কস্ট তো আপনার পড়তে পারে এই যে নিউ ডিএনএ অ্যানালাইজার প্লাস নিউ এক্সরে মেশিন, তাই না? জি স্যার। স্যার এখানে কালার মেশিন আসছে কোত্থেকে? নিউ কালার মেশিন হলো নতুন এক্সরে মেশিনটা, যেটা আপনি যে যেটা বলতেছে না এক্সরে মেশিন উইথ এ স্টেট অফ নিউ ডিজিটাল এক্সরে মেশিন, নিউ মেশিন উইল প্রোভাইড হায়ার কোয়ালিটি অফ এক্সরে ইন দ্য লেস টাইম এন্ড লোয়ার কস্ট উইথ অলসো রিকোয়ার লেস পাওয়ার উইথ লেস কালার লেজার প্রিন্টার। বুঝতে পারছেন? স্যার এখানে মানে বলতে চাইছি যে একটা কালার মেশিন একটা দেখছে আর হলো ডিএনএ মেশিন দেখছে, আর ডিএনএ মেশিনটা তারা কি ওটা তো লাস্ট, ওটা আরেকটা। এটা হলো আপনার প্রথমে বলছে কস্ট অফ ওল্ড এক্সরে মেশিন, সেটা আমরা সাঙ্ক কস্ট হয়ে গেছে, কিন্তু কোনো সন্দেহ নাই। এখন বলছে কস্ট অফ নিউ কালার মেশিন। এখন নতুন যে কালার মেশিন সেই কস্টটা কি হবে? অপরচুনিটি কস্ট হবে, সাঙ্ক কস্ট হবে নাকি ডিফারেন্সিয়াল কস্ট হবে? ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্ট হবে মেনলি। অপরচুনিটি কস্ট হবে তাহলে? অপরচুনিটি কস্ট। জি স্যার, কারণ এই কালার মেশিনটা হচ্ছে লেস কস্টলি, কিন্তু তারা সেটা না কিনে বলতেছে ডিএনএ অ্যানালাইজার কিনবে। দ্যাটস ওয়াই তারা একটা অপরচুনিটি লস করে ফেলছে। ডিএনএ একটার বদলে আরেকটা কিনতে না চাইতেছে। না, ডিএনএ অ্যানালাইজার তো আপনার এটা তো পরের পরের কথা। subject। এটা তো আপনার এই কোশ্চেন হলো আপনার একটা হলো ওল্ড মেশিন, একটা হলো নিউ মেশিন। ওল্ড মেশিনের কস্ট হলো সাঙ্ক কস্ট, তাহলে নিউ মেশিন যদি আমরা কিনি তাহলে এটা কি কস্ট হবে? ডিফারেন্সিয়াল কস্ট হবে, তাই না? জি স্যার, তাই তো বললাম স্যার। ওকে, নেক্সট, দ্য স্যালারি অফ দ্য হেড অফ দ্য রেডিওলজি ডিপার্টমেন্ট, এটা কি কস্ট? ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্ট, না সাঙ্ক কস্ট? সাঙ্ক কস্ট। আচ্ছা, এই স্যার যে সাঙ্ক কস্ট কিভাবে হবে স্যার? এটা স্যালারি চেঞ্জ অফ দ্য, হবে না স্যার না না স্যালারিটা? না, এটা সাঙ্ক কস্ট হওয়ার কথা না। দেখেন, স্যালারি অফ দ্য হেড অফ দ্য রেডিওলজি ডিপার্টমেন্ট, উনি তো স্যালারিতে এখনই তো আছেন, অলরেডি আছেন, উনি ওনার কস্টটা কি ডিফারেন্সিয়াল কস্ট হবে নাকি অপরচুনিটি কস্ট হবে না সাঙ্ক কস্ট হবে? স্যার ওল্ড এক্সরে মেশিন আর নিউ এক্সরে মেশিন ওরা তো কিনতে চাচ্ছে নিউ এক্সরে মেশিন, তো এইখানে স্যার চেঞ্জ হচ্ছে না স্যার, মানে স্যালারি এটা এটা কি ডিফারেন্সিয়াল কস্ট হবে? স্যার অপরচুনিটি কস্ট হতে পারে না স্যার? অপরচুনিটি কস্ট নাকি ডিফারেন্সিয়াল কস্ট হবে? দেখেন এইখানে যে হেড অফ দ্য রেডিওলজি ডিপার্টমেন্ট, এখানে উনি প্রথমে যে হসপিটাল রেডিওলজি ডিপার্টমেন্টের যে আছে, উনি কি প্রথমে একটা ইনএফিশিয়েন্ট এক্সরে মেশিন আপনার চালাতো। এখন যখন নতুন একটা এক্সরে মেশিন করবে, সে এখন ওই এটা কি উনি চালাবে না আরেকজন ডিএনএ অ্যানালাইজার বা একজন আনতে হবে, তাই না? ইনি তো আগে ছিল ওল্ড মেশিন, এখন নিউ মেশিন কি সে কি করতে পারবে নাকি আরেকজনকে আপনি নিয়োগ জি দেন, স্যার। তাহলে ক্ষেত্রে তাহলে ওই দুজনের স্যালারির ডিফারেন্স আসবে না? জি স্যার, আসবে তো। তাহলে এটাকে ডিফারেন্সিয়াল কস্ট হবে না? সাঙ্ক কস্ট তো হচ্ছে না, না সাঙ্ক স্যার। কস্ট হবে না, ডিফারেন্সিয়াল অপরচুনিটি কস্ট হবে, না স্যার, হবে না। ডিফারেন্সিয়াল কস্ট হবে। ডিফারেন্সিয়াল কস্ট হবে। হ্যাঁ, তারপর দেখেন কস্ট অফ মেইনটেনিং দ্য ওল্ড মেশিন, এটা কি হবে? কস্ট, এটা দুটো হতে পারে, নট নেসেসারিলি যেটা আপনার ডিফারেন্সিয়াল কস্ট হলে সাঙ্ক কস্ট হবে না, বা এটা একটাই হতে হবে না, আপনি এমন হতে পারে দুটাও হতে পারে, ইভেন তিনটাও হতে পারে, বাট আমাদের এটা অন দ্য বেসিস অফ জাজমেন্ট আপনি এটা কি কস্ট হবে সেটা আমাদের বের করতে হবে। দেন ওল্ড মেশিনের মেইনটেনেন্স কস্ট, এটা তো প্রথমত সাঙ্ক কস্ট, সাঙ্ক কস্ট হতে পারে, আবার এটা আবার ডিফারেন্সিয়াল কস্ট হতে পারে, তাই না? স্যার ডিফারেন্সিয়াল কস্ট কিভাবে হবে? ডিফারেন্সিয়াল কস্ট হলো আপনার আগের মেশিন আর এই মেশিনের যে কস্টের যে ডিফারেন্স, তাহলে এই দুইটা ডিফারেন্স হবে না। আপনার আগের মেশিন কস্ট মেইনটেইন করতে কস্ট বেশি লাগতো, আপনি নতুনটাই কস্টটা আপনার কম লাগতেছে, যদিও এটা আপনার ইনক্রিমেন্টাল হবে না, এটা কি হবে? ডিক্রিমেন্টাল হবে, তাই না? জি স্যার, ডিক্রিমেন্টাল হবে। কস্টটা কম লাগবে, নেগেটিভ। বুঝতে পারছেন?
জি স্যার। আবার এটা সাঙ্ক কস্ট, কিন্তু আপনি যদি ওইটা নতুন এক্স-রে মেশিন ইনস্টল করে ফেলেন তাহলে এই কস্টটা আপনার কি হয়ে যাবে, সাঙ্ক হয়ে যাবে না, লাইক এর মতো, ওল্ড মেশিনের মতো। জি স্যার। ওকে, তবে বেনিফিট ফ্রম এ নিউ ডিএনএ অ্যানালাইজার, এটা কি হবে? স্যার এটা মনে হয় অপরচুনিটি কস্ট হবে। অপরচুনিটি কস্ট, তাই না? জি স্যার। স্যার ওকে, তারপরে কস্ট অফ ইলেকট্রিসিটি টু রান দ্য এক্স-রে মেশিন। ওকে, এখন ওই যে এক্স-রে মেশিন, যে আগেকার এক্স-রে মেশিন আর নতুন এক্স-রে মেশিন, এই দুইটা কস্টের আপনার ইলেকট্রিসিটি কস্টটা কি কস্ট হবে? ডিফারেনশিয়াল কস্ট হবে না? ডিফারেনশিয়াল কস্ট হবে। ডিফারেনশিয়াল কস্ট হবে। দ্যাটস ইট। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি নাকি? প্রাইম তো আমাদের শেষ আজকে। এটা আমরা নেক্সট ক্লাসে আরেকটা ম্যাথ করব, এটা হলো আপনার যে কস্ট অফ গুডস এবং কস্ট অফ ম্যানুফ্যাকচার কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা দেখবো। আপাতত আজকে এই পর্যন্তই। সো আজকে নিয়ে তো কোনো এখন পর্যন্ত কোনো কারো কোশ্চেন আছে? স্যার এই মানে অপরচুনিটি কস্ট, এই কস্ট, ভেরিয়েবল কস্ট, এটা কি এইরকম ভাবে প্রশ্ন আসতে পারে? আসতে পারে, এটা তো আমাদের প্র্যাকটিস পারপাস করে দিচ্ছি। এটা আসতে পারে, আপনার ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট কোনটা, এটা কিভাবে আইডেন্টিফাই করবেন, এটাও আসতে পারে, এই টাইপেরও আসতে পারে। ওকে স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার তাহলে আমি ভিডিওটা অফ করে দিলাম।